ছিল পরিবেশ দূষণ বিরোধী আন্দোলন। সেই আন্দোলন লহমায় বদলে গেল ভারত বিরোধী আরবান নকশালদের আন্দোলনে। ভারতবর্ষের রাজধানী দিল্লির বুকে উঠল ভারত বিরোধী স্লোগান। হিদমা অমর রহে ইত্যাদি স্লোগানে আরবান নকশালরা, বা আরো ভালো করে বলতে গেলে জেএনইউ এর অভিজাত পড়ুয়ারা আকাশ বাতাস ফাটিয়ে দিল একেবারে। পুলিশদের চোখে লঙ্কা গুঁড়ো ছুড়লো, পুলিশদের ওপর হামলা চালালো তারা। এই যে আরবান নকশালরা বলে না যে দারিদ্রতাই নাকি এই বিপ্লবের জন্ম দেয়, দারিদ্রতার কারণেই নাকি নকশাল মাওবাদী তৈরি হয়, তারা নিজেদের অধিকার বুঝে নিতে চায়। সত্যি কি দারিদ্রতা এই ধরনের বিপ্লববাদের জন্ম দেয়, দেশ বিরোধী হতে শেখায়? আজকে এই নিয়ে আমাদের আলোচনা, শেষ পর্যন্ত সঙ্গে থাকবে। নমস্কার, আমি স্বাতী, মাধ্যম ইউটিউব চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। যেমনটা আমি শুরু করেছিলাম যে দিন কয়েক আগেই দিল্লির বুকে ভারত বিরোধী স্লোগান তুলল এইসব আরবান নকশাল মাওবাদী সমর্থক জেএনইউ এর অভিজাত ধনী পরিবার থেকে আসা সব পড়ুয়ারা। আজকে যে ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন তো। AQI के वर्सन होने पर प्रोटेस्ट कर रहे हैं, क्या कुछ आप लोगों के डिमांड्स हैं? दिल्ली में जो AQI के राइजिंग लेवल्स हो रहे हैं, चाहे AQI 1000 के पार जा रहा हो या फिर 2023 में 17,000 लोग मर रहे हो, इतना ज्यादा एयर पोल्यूशन होने की वजह से सिर्फ दिल्ली में, इसमें हम सब देखते हैं कि इसका रीजन पीएलएस डेवलपमेंट मॉडल है, प्रॉफिट ड्रिवन डेवलपमेंट मॉडल है। ये जनता का डेवलपमेंट मॉडल नहीं है और हमको जनता का डेवलपमेंट मॉडल लाने की जरूरत है, जो माओवादी बीजापुर में लेकर आए हैं, जो माओवादी बस्तर में लेकर आए हैं अपने जनता सरकार के थ्रू। वहाँ पर सस्टेनेबल डेवलपमेंट किया जाता है, वहाँ पर महुआली तेंदुपत्ता को सस्टेनेबल तरीके से तोड़ा जाता है, वहाँ पर बाहर के जो कॉन्ट्रैक्टर्स है उनको अंदर नहीं आने देता है, और वहाँ पर जो फार्मिंग होती है वो कलेक्टिव होती है। हमको वैसी चीज वर्ल्ड ओवर लेकर आनी है, क्योंकि जंगल सिर्फ दिल्ली के नहीं काटे जा रहे, इंडिया के नहीं काटे जा रहे, पूरे भारत के काटे जा रहे हैं। और हमको जल जंगल जमीन की लड़ाई, माओवाद की लड़ाई को आगे लेकर जाना होगा हमको। আপনারা দেখলেন ভিডিওটা, আপনাদের কি কোনো ভাবেই কোনো এক সেকেন্ডের জন্য মনে হয়েছে এরা দারিদ্র পীড়িত যারা বক্তব্য রাখছে, যারা প্রতিবাদ করছে? আমার তো মনে হয়নি। যাই হোক, আজকে আমি ভারতবর্ষের এমন কয়েকজন মানুষের কথা শোনাবো বা গল্প করব যারা চরম দারিদ্রতার সঙ্গে লড়াই করে উঠে এসেছিলেন এবং তারা রাষ্ট্রপতি হয়েছিলেন। দারিদ্রতার বিরুদ্ধে, দারিদ্রতার সঙ্গে লড়াই করার জন্য তারা অস্ত্র তুলে নেননি, তারা কলম তুলে নিয়েছিলেন এবং দেশ দশের প্রভূত উপকার করে গিয়েছিলেন। শুরুটা করা যাক আমাদের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়ে। ওড়িশার ময়ূরভঞ্জ জেলার এক প্রত্যন্ত গ্রামে জন্ম তার, যে গ্রামে মেয়েরা কোনোদিন কলেজে পা দেয়নি। ছিলেন খুব সাধারণ কৃষক পরিবারের সন্তান, দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশোনা চালিয়েছিলেন। স্কুল শেষ করে কলেজে যান দ্রৌপদী, এবং তিনিই ছিলেন গ্রামের প্রথম মেয়ে যে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজে পড়াশোনা করতে গিয়েছিল। দারিদ্রতার সঙ্গে লড়াই করতে করতে চাকরি পান এবং তারপর ধীরে ধীরে কর্মক্ষেত্রে পদোন্নতি, রাজনৈতিক জীবনের শুরুয়াত এবং অবশেষে বর্তমানে তিনি দেশের রাষ্ট্রপতি। সংসদে দাঁড়িয়ে প্রথমবার যখন তিনি তার প্রথমবার যে স্পিচ দিয়েছিলেন রাষ্ট্রপতি হওয়ার পর, তিনি তার এই লড়াইকে সমস্ত দলিত, আদিবাসী, গরিব ভারতবর্ষে সেই প্রত্যেকটি মানুষকে তিনি উৎসর্গ করেছিলেন যারা দারিদ্রতার সঙ্গে লড়াই করছে। তিনি তো একজন আদিবাসী মহিলা ছিলেন, কই তাকে তো দেশের বিরুদ্ধে অস্ত্র তুলে নিতে হয়নি, দেশের বিরুদ্ধে দেশদ্রোহিতা করতে হয়নি। দেশের মানুষের প্রতি তার মমত্ববোধ, দায়িত্ববোধ, ভালোবাসা, এই সবকিছু ভারতবর্ষের প্রতিটি মানুষকে ছুঁয়ে গেছে। সোশ্যাল মিডিয়ার দৌলতে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে আবেগে হাউ হাউ করে কেঁদে ফেলছেন রাষ্ট্রপতি।
সেই ভিডিও দেখে চোখ ভিজেছে অনেকেরই। তারা বলছেন ডক্টর এপিজে আব্দুল কালামের পর ভারতবর্ষ আরো একজন এমন রাষ্ট্রপতি পেয়েছে যিনি মানুষের দুঃখ দরদ বোঝেন। দেখুন সেই ভিডিও। ডক্টর কালাম 1935 সালে তামিলনাড়ুর রামেশ্বরমের এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা ছিলেন জেলে, মানে মাছ বিক্রি করতেন। তার পাশাপাশি স্থানীয় একটি মসজিদে ইমামের কাজও করতেন তিনি। চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করেছেন কালাম ছোটবেলায়। নিজের পেট, মানে বাড়ির লোকের কাজে সাহায্য করার জন্য এবং নিজের পেট চালানোর জন্য পড়াশোনার পাশাপাশি বাড়িতে বাড়িতে কাগজ বিলি করতেন। সকালবেলা যারা নিউজ পেপার দিয়ে যায় না, সেই কাজটা করতেন ডক্টর এপিজে আব্দুল কালাম। পড়াশোনা শেষ করে ডিআরডিওতে চাকরি পান তিনি এবং তারপর তাঁরই নেতৃত্বে একে একে ক্ষেপণাস্ত্র বানাতে শুরু করে ভারত। পোখরান-2, ভারতবর্ষে যে দ্বিতীয়বার পারমাণবিক বোমার সফল পরীক্ষা হয়েছিল, তারও নেতৃত্বে ছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। ভারতবাসী ভালোবেসে তাকে নাম দিয়েছিল মিসাইল ম্যান। তিনি তো একজন মুসলিম পরিবারের সন্তান ছিলেন। তার বাবা ছিলেন ইমাম। কই, তাকে তো কোনোদিন মৌলবাদের আশ্রয় নিতে হয়নি, সন্ত্রাসবাদের আশ্রয় নিতে হয়নি, ধর্মকে হাতিয়ার করে দেশদ্রোহী হয়ে উঠতে হয়নি। এরপর বলি কে আর নারায়ণের কথা। তিনি হয়তো খুব একটা প্রচলিত বা বহুল চর্চিত নাম নন। তিনিও আমাদের রাষ্ট্রপতি ছিলেন। তিনি ছিলেন ভারতবর্ষের প্রথম দলিত রাষ্ট্রপতি। কেরালায় জন্ম এবং সেখানেই বেড়ে ওঠা তার। বাবা মাঝির কাজ করতেন। সারাদিন জাল ফেলে যে মাছ সংগ্রহ হতো নদী, পুকুর, খাড়ি, এই সমস্ত জায়গা থেকে, সেগুলিকে এনে বিক্রি করে সংসার চলতো তাদের। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশুনোকে হাতিয়ার করে এগিয়ে গিয়েছিলেন জীবনে। সাফল্য এসেছিল এবং নিজেকে নিয়োজিত করেছিলেন দেশের সেবায়। পরবর্তীকালে তিনিও রাষ্ট্রপতি হন। তিনি দলিত ছিলেন, কিন্তু কই, তার অধিকার আদায়ের জন্য তাকে তো রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র তুলতে হয়নি বা হাতে ল্যান্ডমাইন তুলতে হয়নি। দেশ তাকে যোগ্য সম্মান দিয়েছে। আজ যখন কেরালা থেকে ভারত বিরোধী স্লোগান উঠতে থাকে, বারবার সমস্ত ভারত বিরোধী কার্যকলাপ দেখতে পাই, ভীষণ অবাক লাগে, জানেন তো। তারপর ধরুন আমাদের পূর্বতন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দজি, তিনিও চরম দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বড় হয়ে উঠেছিলেন। বাবা একটা ছোট্ট মুদি দোকান চালাতেন, সেখান থেকেই পেট চলতো তাঁদের। পরবর্তীতে তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন এবং রাষ্ট্রপতি হন। এর আগের দিন আমি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লড়াইয়ের কথা বলেছিলাম। আমি এই গল্পগুলো বারবার করে আপনাদের সামনে করছি এটা বোঝানোর জন্য যে যারা রাষ্ট্রের বিরুদ্ধে যায়, যারা ধর্মীয় মৌলবাদকে পুঁজি করে বা যারা এই মাওবাদী নকশাল হয়, তারা আসলে দারিদ্র্যের কারণে হয় না। এটা একটা বিকৃত মানসিকতার পরিচয়। আর সত্যি কথা বলতে কি, যারা এই আরবান নকশাল বলুন বা হিডমার মতো যারা জঙ্গলে থেকে মাওবাদী হয়, এরা আসলে কিন্তু দেশ, দশ বা সেখানকার প্রান্তিক মানুষজন বা আদিবাসীদের কথা কোনোভাবেই তারা ভাবে না। এরা যে কত বড় নিষ্ঠুর তার বেশ কিছু প্রমাণ আমি আপনাদের সামনে আবারও তুলে ধরবো। একদম এগিয়ে যাই, মানে শুরুর দিকে 2009-10 সাল, যখন মাওবাদী পশ্চিমবঙ্গে একদম ত্রাসের মতন জায়গায় চলে গেছে, প্রায় জঙ্গলমহল বেল্টে তাদের ভীষণভাবে সক্রিয় হয়ে উঠেছে, সেই রকম সময়ের একটা কথা আপনাদের বলি। 2010 সালের অক্টোবর মাস, লক্ষ্মী পুজোর রাত ছিল সেটা। অযোধ্যা পাহাড়ে স্কুল শিক্ষক সৌম্য বসু এবং তার বন্ধু পুলিশ ইন্সপেক্টর পার্থ বিশ্বাস গেছিলেন বেড়াতে। পার্থর বাড়ি ওই অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকাতেই ছিল।
সেখানে তারা অযোধ্যা পাহাড়ে যান এবং মাওবাদীদের খপ্পরে পড়েন। সেদিন রাতের বেলা মাওবাদীদের তরফ থেকে সৌম্যবাবুর মায়ের কাছে একটি ফোন আসে এবং সৌম্যর বিষয়ে জানতে চাওয়া হয়। তার মা জানান তার ছেলে কোনোভাবেই পুলিশের চর বা স্পাই বা পুলিশের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই, এমন কোনো কাজ তিনি করছেন না। এটা শোনার পর মাওবাদীরা সৌম্যর মাকে আশ্বাস দিয়েছিল সৌম্যকে ছেড়ে দেওয়া হবে। সৌম্য ফোনে জানিয়েছিলেন যে এদের ছেড়ে দেবে বলেছে মাওবাদীরা, কোনো ভয় নেই। কিন্তু তারপর কি হলো? মাওবাদীরা সেদিন রাত্রেই খুন করে সৌম্য এবং তার বন্ধু পার্থকে। অথচ পুলিশ আধিকারিকরা যতদিন পর্যন্ত তার পরিবারের কাছে গেছিলেন তারা বারবার আশ্বাস দিয়েছিলেন যে সৌম্য এবং পার্থ দুজনেই বেঁচে আছে। ইতিমধ্যে কয়েক দফাতে এই সমস্ত মাওবাদীরা সৌম্যর মায়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে গেছিল। ভাবুন এরা কি মানুষ! কাউকে পণবন্দি করলো, তারপর তাকে সেই রাতে খুন করলো, আর তার মাকে আশ্বাস দিয়ে গেল যে আপনার ছেলে বেঁচে আছে, আপনি টাকা দিন আমাদের। কত নোংরা নিকৃষ্ট মানসিকতার মানুষ আমি বলবো না এদের, প্রাণী হলে তবে এই কাজ করা যায়। পরবর্তীতে প্রায় 6 মাস পর অযোধ্যা পাহাড়ের কোলে দুটি কঙ্কাল উদ্ধার হয় এবং ডিএনএ ম্যাচিং করে দেখা যায় কঙ্কাল দুটি সৌম্য এবং পার্থর। তার মা আজও ছেলের কথা ভেবে হাহাকার করেন। আচ্ছা, 2010 সালের কথা বাদ দিলাম, অনেক পুরনো কথা। আমি সদ্য কয়েকটা উদাহরণ দিই। গত 14ই জুলাই সুকমার পার্শ্ববর্তী বিজাপুর জেলায় পুলিশের চর তকমা দিয়ে মাওবাদীরা 2 শিক্ষাদূতকে হত্যা করেছিল। 19শে ফেব্রুয়ারি একই কারণে পার্শ্ববর্তী দান্তেওয়াড়া জেলায় একজন শিক্ষাদূত সহ 2 জনকে হত্যা করা হয়। গত সেপ্টেম্বরে সুকমা জেলার ওই একই এলাকায় অর্জুন নামে এক শিক্ষাদূতকে মাওবাদীরা খুন করে। আর সম্প্রতি আরো একটা এরকম ঘটনা ঘটেছে। লক্ষণ বরসে বলে এক ব্যক্তি ওই বিজাপুর এলাকাতেই শিক্ষাদূতের কাজ করতেন। তিনি মাওবাদী উপদ্রুত এলাকায় গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে ছেলে মেয়েদেরকে স্কুলে আনতেন এবং তাদেরকে পড়াতেন, তাদের যত্নআত্তি করতেন। স্কুল অন্তঃপ্রাণ ছিলেন লক্ষণ। এরা তাকেও ছাড়েনি। পুলিশের চর আখ্যা দিয়ে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করে এই মাওবাদীরা। প্রসঙ্গত বলে রাখি, শিক্ষাদূত হলেন ছত্তিশগড় সরকারের একটি স্কিম, যেখানে বেসরকারি বলবো না, মানে চুক্তিভিত্তিক নিয়োগে শিক্ষক নিয়োগ করা হয় এবং এই সমস্ত প্রত্যন্ত অঞ্চলে তারা যান এবং পড়ান। এরা চুক্তিভিত্তিতে কাজ করেন, কিন্তু কাজটা ভালোবেসে করেন। সাধারণত স্থানীয় লোকজন, আদিবাসী সম্প্রদায়ের শিক্ষিত ছেলেরা এই কাজটা পায়। কাজেই বিগত কয়েক মাসে এই সমস্ত শিক্ষাদূতকে যে মাওবাদীরা খুন করেছে, এরা কিন্তু কেউ জমিদার, খুব বড় লোক বা তথাকথিত বুর্জোয়া শ্রেণীর লোক ছিলেন না। এরা ছিলেন স্থানীয় সাধারণ আদিবাসী এবং খেটে খাওয়া মানুষজন। এই মাওবাদীরা যাদেরকে তুলে নিয়ে যায় তাদের যুক্তি হলো, মানে সাধারণ গ্রামবাসী হোক বা শিক্ষাদূত, তাদেরকে তুলে নিয়ে যায় এই মর্মে যে এরা নাকি পুলিশের চরবৃত্তি করছে। তারপর তাদের গণ আদালত বসে এবং বিচারের নামে প্রহসন হয় এবং তাদেরকে গুলি করে একদম শুট আউট করে দেওয়া হয়। এভাবে প্রতিদিন কত কত গ্রামবাসী, নিরীহ গ্রামবাসী, আদিবাসীদের এরা খুন করছে, তার ইয়ত্তা নেই। যারা শিক্ষকদের গায়ে হাত দেয়, যারা শিক্ষকদের খুন করে, তারা কসাই ছাড়া আর কি বলুন তো? এদেরকে মানুষ বলা যায়? এরা কি কোনো মানুষের ভালো চায়? যদি সত্যি এরা গ্রামবাসীদের ভালো চাইতো, তাহলে যে গ্রামগুলোকে এরা বছরের পর বছর কবজা করে রেখেছিল, সেই গ্রামগুলোর কেন কোনো উন্নতি হয়নি? গ্রামের মানুষজন, তাদের জীবনযাত্রার কেন কোনো পরিবর্তন হয়নি? হিদমা মারা যাওয়ার পর বেশ কিছু মিডিয়া দেখানোর চেষ্টা করেছিল যে হিদমার শোকে দুঃখে নাকি পুরো গ্রামবাসী একদম বিহ্বল হয়ে আছে, তারা রেগে আছে। আসলে কথাটা কত বড় মিথ্যে সেটা সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটা ভিডিওই প্রমাণ করে দিচ্ছে। হিদমার গ্রামেই এক নববিবাহিত দম্পতিকে সেখানকার গ্রামবাসীরা সিআরপিএফ ক্যাম্পে নিয়ে যান এবং তারা বলেছিলেন যে সিআরপিএফ এর জওয়ানরা এই নব দম্পতিকে আশীর্বাদ করেন। সিআরপিএফ জওয়ানরাও অত্যন্ত আনন্দের সঙ্গে সেই উৎসবে অংশগ্রহণ করে। দেখুন সেই ভিডিও। এই
গ্রামবাসীদের দেখে মনে হচ্ছে হিডমা খতম হওয়ার পর তারা যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। ভয়ঙ্কর প্রবল এক বন্দি দশা থেকে মুক্তি ঘটেছে তাদের। কারণ এই সমস্ত মাওবাদীদের কারণে সুস্থ, স্বাভাবিক, গরিব, আদিবাসী এসব গ্রামবাসীদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছিল। যারা বলে ধর্ম আফিম, তারা আসলে অর্ধসত্য কথা বলে। কারণ হিন্দু ধর্ম হলো বহুত্ববাদের ধর্ম, উদারবাদের ধর্ম। এই ধর্মে যেরকম নাস্তিকদের অবস্থান রয়েছে, নাস্তিকদের অস্তিত্ব স্বীকার করা হয়েছে, ঠিক তেমনি ভীষণ ধার্মিকদেরও জায়গা রয়েছে। হিন্দু ধর্ম সবাইকে নিয়ে চলার কথা বলে, এখানে কেউ ব্রাত্য নয়। আফিম তো সেই ধর্ম যে ধর্মে ধর্মীয় মৌলবাদ থাকে, যে ধর্মে মুরতাদ বা কাফেরদের হত্যা করার বিধান দেওয়া হয়। আফিম তো মার্ক্সবাদ, লেনিনবাদ, মাওবাদ, আরবান নকশালদের ধর্ম, যে ধর্মে বিরোধী মতবাদ বা বিরোধীদের কোনো স্থান থাকে না, তাদের গলা টিপে হত্যা করাই একমাত্র লক্ষ্য হয়। আজকের দিনে এই সমস্ত আরবান নকশালদের কাজকর্ম দেখে স্পষ্ট বোঝা যায় এরা ভারত বিরোধিতা করে দারিদ্র্যকে সামনে রেখে। পিছনে রয়েছে আসলে অনেক বড় গভীর কোনো ষড়যন্ত্র। এরা ভারত বিরোধিতা করার জন্য সম্ভবত মোটা অর্থও পায়। অরুন্ধতী রায়, তিস্তা শীতলবাদ বা মেধা পটেকর, এদের কাজকর্ম আমরা দেখেছি। আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে এরা আসলে ভারত বিরোধিতার এজেন্ডা চালানোই এদের মূল লক্ষ্য। আমাদের সচেতন থাকতে হবে এই ধরনের দেশ বিরোধী গোষ্ঠীগুলির বিরুদ্ধে। কারণ জঙ্গলে যে সমস্ত মাওবাদীরা হাতিয়ার নিয়ে লড়ছে, তাদেরকে 2026 সালের মার্চ মাসের মধ্যেই শেষ করা হবে। কিন্তু শহরের বুকে বসে কলম চালিয়ে, থিয়েটার করে, শিল্প করে, কবিতা লিখে, গান গেয়ে যারা নকশালবাদকে প্রচার করছে, তাদেরকে শেষ করার জন্য আমাদের মানব সভ্যতা বা আরো ভালো বলতে গেলে নাগরিক সমাজকেই প্রতিবাদ করতে হবে, সচেতন হতে হবে। আপনাদের কি মনে হয়, ভারতের বুক থেকে এই আরবান নকশাল বা মাওবাদী বা বামপন্থী বলুন, এই ক্যান্সার কি কোনোদিনও নির্মূল করা সম্ভব হবে? জানান আমাদের কমেন্ট করে। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাধ্যম। भारत के हृदय प्रदेश मध्य प्रदेश की धरती, जहां परंपरा और प्रगति का संगम है, और यहीं भोपाल में पहली बार आयोजित हुआ ग्लोबल इन्वेस्टर्स समिट 2025। प्रधानमंत्री नरेंद्र मोदी जी के कर कमलों से शुरुआत और केंद्रीय गृह मंत्री अमित शाह जी का मार्गदर्शन। इसमें शामिल हुए 9 देश, 25,000 से अधिक निवेशक और 100 से ज्यादा विदेशी प्रतिनिधि। समिट में हुए 89 MOUs पर हस्ताक्षर, 600 से अधिक बीदोग और 5,000 प्लस बीदोग मीटिंग्स, 26 लाख करोड़ से ज्यादा निवेश, जिनसे 17 लाख से अधिक रोजगार सृजित होंगे। मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में सिंगल विंडो सिस्टम, 29 दिन में भूमि आवंटन और उद्योग एवं रोजगार, वर्ष 2025 जैसी पहले मध्य प्रदेश बना देश का तीसरा सबसे बड़ा निवेश आकर्षण। यह सिर्फ एक समिट नहीं, बल्कि आत्मनिर्भर भारत की दिशा में मध्य प्रदेश की ऐतिहासिक छलांग है। मध्य प्रदेश उद्योग एवं रोजगार का नया गढ़।